আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা তো মহা আনন্দে রয়েছেন, সন্ত্রাসবাদী মৌলবাদী এদের নিয়ে মহা আনন্দে রয়েছেন। এদিকে চুপি সারে যে মার্কিন স্যাংশন আপনাদের দিকে ধেয়ে আসছে, সে খবর কি রাখছেন? সে খবর রাখছেন না। আজকের খবর শুনুন, আমি আস্তে আস্তে আপনাদেরকে বলি। আমেরিকা কি ইঙ্গিত দিচ্ছে এবং ভারত কি বলেছিল। ভারত শুরু থেকেই একটা কথা বলেছিল, আমি বারবার আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই সমস্যার সৃষ্টি করেছেন, আপনারাই এর উদ্ধার করবেন, আর নইলে পরে আমাদের উপর ছেড়ে দিন, আমরা আমাদের মতো কাজ করে নেব। এই আমি বলেছিলাম যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান হবে ততদিন বাণিজ্য চুক্তি হবে না। এবার বাণিজ্য চুক্তি সম্পর্কে মার্কো রুবিও, সার্জিও গোর কি বলছেন শুনুন। আমাদের এখানে হিন্দুস্তান টাইমস লিখেছে, যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত, অক্টোবরে ভারত সফরে যাচ্ছেন মার্কো রুবিও, সার্জিও গোর বলছেন। টাইমস অফ ইন্ডিয়াটা দেখে নিতে পারেন। বিশ্বমঞ্চ নির্ধারণ করবে ভারত মার্কিন সম্পর্ক, আসছে বাণিজ্য চুক্তি, সার্জিও গোর। কবে লিখছে? 23 তারিখে, আজকে। নয়াদিল্লি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিশ্বাস ও বন্ধুত্বের ওপর ভারত মার্কিন সম্পর্ক প্রতিষ্ঠিত, বলেছেন ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ক্রমবর্ধমান বাণিজ্য পরিসংখ্যানের দিকে ইঙ্গিত করে রাষ্ট্রদূত আরো বলেন যে আলোচনাধীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিটি এগিয়ে চলেছে। কেন আটকে ছিল সেটাও উনি বলেছেন এখানে। সংখ্যা কখনো মিথ্যা বলে না, আমাদের সম্পর্কে গতিপথের দিকে তাকালে শুধু সংখ্যাগুলোই দেখুন। যেমন 15 বছর আগে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল $20 বিলিয়ন, আজ তা $240 বিলিয়ন। এটি ক্রমাগত বেড়েই চলেছে। দুই নেতা আগামী কয়েক বছরের মধ্যে $500 বিলিয়ন একটি উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছেন। ইটি ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দিতে গিয়ে গৌরব বলেন, আসলে আমার এখানে আসার 1 মাসের মধ্যেই এক পর্যায়ে আমরা ঘোষণা করেছিলাম আমাদের একটি চুক্তি হয়েছে। সুপ্রিম কোর্ট সেই চুক্তির বড় একটা অংশ বাতিল করে দেয়, তাই আমরা সেই চুক্তির কিছু অংশ নতুন করে সাজাচ্ছি। কিন্তু বাণিজ্য চুক্তি নীতিগতভাবে প্রায় সব কিছুই সম্পন্ন হয়েছে, এর অনেক কিছুই এখনো আইনি এবং পরিভাষার মধ্যে রয়েছে যা সমাধান করার প্রয়োজন। তাই আশাবাদী আমরা এটি সম্পন্ন করতে পারবো, তিনি বলেছেন। তার মানে অক্টোবরের মধ্যে, যখন মার্কো রুবিও আসছে, অক্টোবরের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে। এখন চুক্তি মোটামুটি হয়ে গেছিল, যেহেতু মার্কিন সুপ্রিম কোর্ট ওই ট্যারিফের ওপরেতে একটা ইনজাংশন দিয়ে দিয়েছে, তার জন্য যে ট্যারিফ চাপিয়ে যে চুক্তিটা করা হয়েছিল সেই চুক্তিটা পরিমার্জন এবং সংশোধন হচ্ছে। আমাদের সিল কিন্তু পড়েনি, ওদের সিল কিন্তু পড়ে গেছিল আগের চুক্তিটা। তো এখন বর্তমান পরিস্থিতিতে নতুন চুক্তিতে এবার সই হবে অক্টোবরে। তার আগে বাংলাদেশ সম্পর্কে একটা ইতিবাচক ভূমিকা নিতে হবে বাংলাদেশ বা আমেরিকাকে। সেটাই ছিল এই চুক্তির আর একটা চুক্তি। মানে এই চুক্তি যদি সম্পন্ন হয় তাহলে ওই চুক্তিটা সম্পন্ন হয়, বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে। তার মানে বাণিজ্য চুক্তি যখন হতে যাচ্ছে তখন ধরেই নেওয়া যেতে পারে যে আমাদের ওই শর্ত, আমাদের দেওয়ার শর্ত, চুক্তি বলবো না, আমাদের দেওয়ার শর্ত যেটা, সেই শর্তটা আমেরিকা মেনে নিয়েছে। এবং কথাবার্তা যেদিকে যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে আমেরিকা খুব সদর্থক ভূমিকা পালন করবে। আমেরিকা নিজেই বোঝেনি যে এত বড় সর্বনাশ তারা করে ফেলেছে। ভারতের বুকে, দক্ষিণ এশিয়ার বুকে কোনো রকম সন্ত্রাসবাদী রাষ্ট্র ছিল না। এখানে সন্ত্রাসবাদী একটা রাষ্ট্র তৈরি করে ফেলেছে
বাইডেন বাইডেন প্রশাসন, তার প্রশাসনের আন্ডারেই ডোনাল্ড লু, তিনি এই আমাদের শেখ হাসিনাকে উৎখাত করেছিলেন। ডোনাল্ড লু এর এখন কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না, তিনি এখন পুরো গ্যারেজ। এখন পিটার হাস এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, একটা কোম্পানিতে এক্সেলেটার নাকি একটা কোম্পানিতে সে ডিরেক্টর হয়েছে, তাকেও আচ্ছা মতো নাকি গুছিয়ে দেওয়া হয়েছে এবং তার চাকরিটি গেছে। তার চাকরিটি যাওয়ার পর, এই ঘটনার পর, আপনারা এবার মূল কথাটা শুনুন, এই ঘটনার পর ট্রাম্প প্রশাসন এসে, নতুন ক্ষমতায় এসে প্রথম চাকরিটি খায় হচ্ছে গিয়ে এই পিটার হাস আর ওই এর কথা যেটা বললাম, দেখুন ভুলে গেলাম, এইমাত্র বললাম ভুলে গেলাম, যেটি আসল লোক। তো এদের দুজনের চাকরিটি গেছে। এখন এরা কিন্তু আমলা, এদের চাকরি কিন্তু সহসা যায় না। কোনো রকম ভাবে সরকারি নিষেধাজ্ঞার মধ্যে যদি পড়ে যায় তাহলে আমেরিকায় চাকরি চলে যাবে। এরা সরকারি নিষেধাজ্ঞার মধ্যে পড়ে গেছিল। ডোনাল্ড লু আর একজন যার চাকরি গেছে, ডোনাল্ড লু, নাম মনে পড়ছিল না, বয়স হয়েছে তো সব মাঝে মাঝে ভুলে যাই। এখন আপনারা তো ভারত বিরোধিতা, আপনারা ধেই ধেই করে নাচছেন, আরো ধেই ধেই করে নাচুন। এবার আসছে স্যাংশন। স্যাংশন আসা মানে আপনাদের সব কিছু একদম খাদ্য পানীয় সব বন্ধ। এবার আপনারা দেখি ওই বিরোধিতা, ওই পেটে যখন ভাত পড়বে না, ওই বিরোধিতার যে মানে চুলবুলানি আছে না বুকের মধ্যে, এটা বিরোধিতার চুলবুলানি, জেহাদের চুলবুলানি, ওই সব জানলা দিয়ে গলে বেরিয়ে যাবে যখন দেখবেন বাড়ির বাচ্চাটা খেতে পারছে না, বউ খেতে পারছে না, বাবা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে রয়েছে, আপনি নিষ্কর্মার মতো বসে রয়েছেন, তখন জেহাদ কিন্তু ভুলে যাবেন। তখন আগে পরিবারের কথা মনে হবে, তখন মনে হবে যে আমরা কত বড় পাপ করেছিলাম এবং এই পাপের দণ্ড কিন্তু আপনাকে ভুগতে হবে। শেষ যে পাপটি করলেন সেটি হচ্ছে তারেক রহমান। তিনি ভারতবর্ষে এলেন না, ভারতবর্ষে না এসে তিনি ভারতবর্ষকে একটা চরম শিক্ষা দিতে চাইলেন। আমরা ভারতবর্ষকে শিক্ষা দিলাম। এখন নাক কেটে 30 তারিখে ভারতে আসার জন্য উনি চিঠি লিখেছেন, কিন্তু ভারত কোনো জবাব দেয়নি। আমি বলেছি না, ভারত তারেককে আর দরজা খুলে দেবে না, তারেকের জন্য দরজা বন্ধ। আমার কথা মিলিয়ে নেবেন, আমি এখনো পর্যন্ত যা যা বলেছি প্রত্যেক কটা হচ্ছে। যেমন ডিজেল বন্ধ হয়ে গেছে, আপনার খাদ্য পণ্যও বন্ধ হয়ে যাবে, ধীরে ধীরে বিদ্যুৎটাও কমবে। আর স্যাংশন পড়লে তো আমি তো আগেই বলেছি স্যাংশন হতে পারে, আসতে পারে স্যাংশন। এবার স্যাংশন দিলে পরে এই চুক্তিটা স্বাক্ষরিত হবে, অর্থাৎ চোখে চোখ রেখে কথা বলা, সম্মানের সঙ্গে কথা বলা যায়, দুই পক্ষের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলা যায়, সেটা কূটনৈতিক পর্যায়ে। আপনি কূটনৈতিক কথাবার্তা আপনি এতে সাংবাদিক সম্মেলনে বলে সেটাকে আবার ফেসবুকে ছেড়ে দেবেন, পৃথিবীর কোনো দেশ এটা করে না। আর কি সব ভাষা, এবার ভাষা না সব আপনাদের গিলতে হবে। খারাপ কথা তো বলতে পারি না, গিলতে হবে। ওই শামা ওবায়েদ, তারপর ওই আর একটা কি জুটেছে, ওর নামটাই আমার মনে থাকে না, এখন আর প্রতিমন্ত্রী হয়েছে। একটা মন্ত্রিসভার 54টা 56টা মন্ত্রী, তারপরে প্রতিমন্ত্রী, তার উপদেষ্টা, সব মিলিয়ে একটা মাথা ভারী প্রশাসন। এদিকে দেশে বিদ্যুৎ নেই, খাদ্য নেই, তারপরে গ্যাসের সংকট, সাধারণ মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে কর্মহীনতার জন্য। সরকারের হুঁশ আছে? সরকার বলছে যে কি না, আমাদের ছোটবেলায় তো আমরা বিদ্যুৎ ছাড়াই তো আমরা কাটিয়েছি, আমাদের তখন কোনো অসুবিধা হয়নি। তাহলে বিদ্যুৎ না থাকলে 12 ঘন্টা কি আছে? 12 ঘন্টা তো আপনার বাড়িতে বিদ্যুৎ চলছে টুকু ভাই,
24 ঘন্টা বিদ্যুৎ আপনি পাচ্ছেন, 12 ঘন্টা আপনি জেনারেটর চালাচ্ছেন আর 12 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন, 24 ঘন্টা আপনি পাচ্ছেন। একটা সাধারণ মানুষ কিন্তু পাচ্ছে না। তারা কিন্তু বাইরের রাত্রিবেলা বাইরে দাওয়ায় বসে রাত কাটাচ্ছে হাতে পাখা নিয়ে। আপনারা তাদেরকে দেখেছেন? আপনারা চাঁদাবাজিতে ব্যস্ত, লুটতরাজে ব্যস্ত। মানে পুরনো সেই বিএনপির যে কালচার ছিল, সেই পুরনো বিএনপির কালচারটা আবার এসে উঠেছে, দেখা দিয়েছে। তো এরপর শেখ হাসিনা ঢুকলে আপনি কি মনে করেন, আপনারা মনে করেন আপনারা দেশে থাকতে পারবেন? আমি এখনই বলে দিচ্ছি, আপনারা কেউ দেশে থাকবেন না। আপনারা কেউ দেশে থাকবেন না। সব উড়োজাহাজ ধরে পালিয়ে যাবেন ভয়ের চোটে। হ্যাঁ, কিছু সংখ্যক সৎ বিএনপির লোক থাকবে, আর বাকি সব আপনারা যেগুলো এসছে না, যেগুলো ইংল্যান্ড আমেরিকা থেকে যেগুলো এসছে, সেগুলো তো আগে পালাবে। তারপরে তারেক রহমান সবার আগে দৌড়াবে লন্ডনে। পাসপোর্ট কিন্তু জমা দেননি। উনি একটা দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, উনি একটা দেশের নাগরিক। একজন পররাষ্ট্রমন্ত্রী, তিনি মার্কিন নাগরিক, তিনি এসে এখানকার পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। অদ্ভুত দেশ চলছে, হয় না? ভগায় চালায় দেশ, আপনারা চালাচ্ছে ভগা। তারপর মার্কিন স্যাংশন পড়লে পরে তারপরে কি হবে? এবারে তো আপনার দম ছোটার অবস্থা হবে। এবার আপনারা এখন ওয়েট করতে থাকুন, ঠিক সময় আপনারা খবর পেয়ে যাবেন যে কি ধরনের স্যাংশন কত দিনের জন্য আসছে, এবং তখন আপনারা কি করবেন। কোথাও থেকে মাল পাবেন না। আমার সাধারণ মানুষের জন্য কষ্ট হচ্ছে, তারা একেই তো একবেলা খেয়ে আছে, তখন দুবেলা না খেয়ে থাকতে হবে। আর আপনাদের কপালেও কিন্তু কোরমা মাটন জুটবে না, কারণ কোরমা মাটনের দোকানিও কিন্তু বন্ধ করে দেবে। তার কিন্তু বিক্রি বাট্টা হবে না। আপনার মতো একটা দুটো খদ্দের দিয়ে তার চলবে না। সুতরাং আপনারা যে খেতে পাবেন, এই মন্ত্রী পারিষদ বর্গ যে খেতে পাবেন, সে অবস্থা কিন্তু আপনারা ভুলে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের কি লডর ভডর শব্দের যে ইতিহাস, সেই ইতিহাস কি মনে আছে? আমাদের নোবেল জয়ী সাবেক তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিশ্ব মানব ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতা পেলেন, তার অনুভূতি জিজ্ঞেস করা হলো বা তার প্রতিক্রিয়া সাংবাদিকরা জানতে চাইলেন। তিনি সহাস্য বদনে ভুবন মোহিনী হাসিতে বিশ্ববাসীকে মুগ্ধ করে তিনি বললেন যে আসে দেখলাম সব কিছু লডর ভডর করে ফেলেছে। তো লডর ভডর আমরা আসলে এই অঞ্চলের মানুষ, ঢাকা বা ধরেন আমাদের এখানে যারা প্রমিত বাংলা বলেন, তারা এই শব্দটির সঙ্গে পরিচিত নয়। এটি আঞ্চলিক শব্দ, চট্টগ্রাম অঞ্চলে এটি ব্যবহৃত হয় এবং এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের মাতৃভাষা। লডর ভডর অর্থ বিশৃঙ্খল, এলোমেলো, একটার সঙ্গে আরেকটা লাগিয়ে দেয়া। আপনি যদি পুরনো ঢাকাতে যান, যে দেখবেন যে সেখানে যে ইলেকট্রিক লাইনগুলো যেভাবে রাস্তার উপরে আছে, কিংবা রাস্তার দুই পাশে যেভাবে মানে সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে, এটাকে চট্টগ্রামের লোকজন আঞ্চলিক ভাষায় বলা হয় লডর ভডর। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা লাভ করার পর তিনি যেভাবে ব্রিফড হয়েছিলেন, অর্থাৎ তাকে যেভাবে জানানো হয়েছিল, সেটা ডিজিএফআইয়ের পক্ষ থেকে হতে পারে, এনএসআইয়ের পক্ষ থেকে, তার রাজনৈতিক কানেকশন, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, সব মিলিয়ে তার সামনে এসেছিল এক গাদা সমস্যা। অর্থনৈতিক সমস্যা, আমলাতান্ত্রিক সমস্যা, বৈদেশিক ঋণ, সব মিলিয়ে তিনি মুহূর্তের মধ্যে হোঁচট খেয়েছেন। সারা জীবন তিনি পোলাও খাওয়া মজনু। তার কর্মীরা, তার লোকজন, তার যারা এই ইভেন্ট ম্যানেজমেন্ট করেন, তারা সারা জীবন তার জন্য কাজ করে তাকে একটা চমৎকার মাইক আর একটা মঞ্চ তারা সারা জীবন দিয়েছেন। তিনি মঞ্চে গিয়ে কথা বলেছেন, আর চেকে সিগনেচার করেছেন, আর ব্যাংক ভরে টাকা দিয়ে গেছে বিভিন্ন লোকজন। জীবনের এই পর্যায়ে তাকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি, শুধু কৌশল করতে হয়েছে, বুদ্ধি করতে হয়েছে, চালাকি করতে হয়েছে। কিন্তু রাষ্ট্র পরিচালনাটা যে গ্রামীণ ব্যাংক চালানো নয়, রাষ্ট্র পরিচালনাটা নোবেল পুরস্কার পাওয়া নয়। রাষ্ট্র চালানো এখানে ড্যানন, কিংবা ধরুন অলিম্পিকের মশাল পরিচালনা করা, ড্যানন কোম্পানি বাংলাদেশে আনা, গ্রামীণ ফোন চালানো, এইগুলোর মতো নয়। এটা অ্যাবসলিউটলি একটা ভিন্ন বিষয়। হিউম্যান ক্যারেক্টারিস্টিক্সের
সর্বোচ্চ গুণাবলী, সর্বোচ্চ যোগ্যতা আপনার থাকতে হবে, অথবা আপনার না থাকলেও চলবে, আপনার পাশে অ্যাটলিস্ট 9 জন লোকের, ইতিহাস প্রমাণিত দেয়ার আর 9 জুয়েলস। আপনার পাশে যদি 9 জন সর্ব বিষয়ে বিশেষজ্ঞ, চরিত্রবান, যোগ্যতা সম্পন্ন, শিক্ষিত, মার্জিত, বীর, এরকম 9 জন লোক যদি থাকেন, তাহলে আপনি খুব কম জ্ঞানী হলেও, ফাঁকিবাজ হলেও, এমনকি ঘুমিয়ে থাকলেও আপনি চমৎকার একটি রাষ্ট্র ব্যবস্থা চালাতে পারেন। যেমন ধরুন চন্দ্রগুপ্ত মৌর্য, তার 9 জন জেনারেল ছিল, বা 9 জন রত্ন ছিল, 9 জুয়েলস। এর মধ্যে চাণক্য ছিলেন, তো তিনি সুন্দর একটি রাজ্য চালিয়ে গেছেন। এই 9 জন যে জেনারেল, 9 জন রত্ন, 9 জন মন্ত্রী আমির ওমরা, তারা আবার তার ছেলে বিন্দুসার, বিন্দুসার জমানাতে ছিলেন। বিন্দুসার বলতে গেলে কিছুই করেননি, সে শুধু অলসভাবে কাটিয়েছেন, কারো উপকারও করেননি, ক্ষতি করেননি, কিন্তু তার বাবা যে রাজ্যটা রেখে গেছেন সেই রাজ্যটা একেবারে চমৎকারভাবে চালিয়েছেন তার ওই 9 জন জুয়েলসের কারণে। আচ্ছা, তো একইভাবে ধরুন অন্যান্য যারা আছেন, ইতিহাসের যত বিখ্যাত, দেশে দেশের বাইরে, সারা দুনিয়াতে সবারই কিন্তু এরকম একটা পরামর্শ সভা ছিল, এবং সেই পরামর্শ সভায় 9 জন, 9 সংখ্যাটা রাজার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেয়ার আর 9 জুয়েলস। সম্রাট আকবরের নবরত্ন সম্পর্কে আমরা তো সবাই জানি। মধ্যযুগে সম্রাট আকবরের নবরত্ন সভায় যে 9 জন জুয়েল ছিলেন, এইরকম 9 জন জুয়েলস সারা দুনিয়াতে ছিল না। সিমিলারলি নেপোলিয়ন বোনাপার্টের ছিল 9 জুয়েলস, সিমিলারলি জুলিয়াস সিজারের ছিল, কনস্টান্টাইনের ছিল, জাস্টিনিয়ানের ছিল, রোমান সম্রাট জাস্টিনিয়ানের ছিল, মার্কাস অর্লিয়াসের ছিল। তো এই যে ধরেন এই যে বিখ্যাত বিখ্যাত লোকদেরকে, ইভেন আলেকজান্ডার, তারও কিন্তু 9 জন জুয়েল ছিল, এবং সেই জুয়েলের প্রধান ছিলেন প্লেটো। এই অবস্থা। আর্কিমিডিস, যে প্রাচীন গ্রিক সম্রাটের সভাসদ ছিলেন, 9 জুয়েলসের অন্যতম ছিলেন আর্কিমিডিস। কনফুসিয়াস, তিনি একটা তার যে চীন সম্রাট, সেই চীন সম্রাটের অন্যতম সভাসদ ছিলেন, 9 জুয়েলসের প্রধান জুয়েল ছিলেন কনফুসিয়াস। এইভাবে আপনার যদি বুদ্ধিমান জ্ঞানী লোকজন থাকে, তাহলে আপনি চোখ বুজে কাটাতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সফলতা, সেই সফলতার পিছনে এরকম 9 জন জুয়েলস ছিল, ফলে তিনি সফল হয়েছেন। জিয়াউর রহমানের 9 জুয়েল ছিল, তারপরে এরশাদ সাহেবের 9 জুয়েল ছিল, এবং বিভিন্ন সেক্টরে তার 9 জুয়েল ছিল। তার সে দেয়ার ওয়াজ গ্রেট 10, G10 বলা হয়, 10 জন সচিবের একটা গ্রুপ ছিল এরশাদ সাহেবের। এর মধ্যে পলিটিক্যাল সেক্টরে তার এরকম 9 জুয়েল ছিল। তাদের পরামর্শে এরশাদ সাহেবের অত লেখাপড়া, অত জ্ঞান গরিমা, এত কিছু ছিল না, শুধু একটা ভালো যাকে বলে এরকম একটা সঙ্গ থাকার কারণে সে 9টা বছর দেশকে উপহার দিয়ে গেছে। শেখ হাসিনার এরকম 9 জুয়েল ছিল। সে যত কিছু করুক না কেন, তার একটা এরকম জ্ঞানী গুণী এরকম 9 জন লোকের একটা বিরাট পরিষদ ছিল, ফলে সে 17 বছরে দেশটা চালিয়ে গেছেন। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 9 জুয়েলস, যেটা তার সিলেকশন ছিল কর্পোরেট জগতে, মাল্টিমিডিয়া জগতে, সেইটা তিনি রাজনীতিতে সিলেক্ট করতে পারেননি। তার জুয়েলসের মধ্যে যাদেরকে আমরা দেখেছি, আলী রিয়াজ সাহেব, তার জুয়েলসের মধ্যে আমরা দেখেছি আসিফ নজরুল সাহেব, তার জুয়েলসের মধ্যে আমরা দেখেছি শফিক সাহেব, যিনি তথ্য উপদেষ্টা, তার জুয়েলসের মধ্যে দেখেছি মাহফুজ বা নাহিদ, ওনাদেরকে দেখেছি। তো বোঝার চেষ্টা করেন, ফলে তিনি ফেল করেছেন। এখন জনাব তারেক রহমান সাহেবের 9 জুয়েলস কারা কারা আছেন যদি দেখেন, সবচেয়ে এই মুহূর্তে তার পক্ষে যারা খুব সরব, একের প্রান্তিক থেকে শুরু করেন, 1 নম্বর হলো আমজনতা দলের জনাব তারেক রহমান, সবাই যাকে আমতারেক হিসেবে জানেন। 1 নম্বরে তাকে সবচেয়ে প্রমোট করেন। 2 নম্বরে যে তুমি ধরেন আমতারেক সাহেবের পরে, সেটা হলো রাশেদ খান, যাকে তিনি সচিব পদে নিয়োগ দান করেছেন। রাশেদ খানের পরে যদি আপনি ধরেন, তার পক্ষে কথা বলেন, সবচেয়ে বেশি কথা বলেন নুরুল হক নুরু, গণ অধিকার পরিষদ, এটা হলো 3 নম্বর জুয়েল। 4 নম্বর জুয়েল আছেন আন্দালিব রহমান
পার্থ। 5 নম্বর জুয়েল আছেন, যারা তার পক্ষে কথা বলেন বা রাজপথে আছেন, তাদের হলো যুবদল নেতা নয়ন। যুবদল নেতা নয়নের পরে তার সঙ্গে আছেন জুনায়েদ সাকি 6 নম্বর। তো জুনায়েদ সাকির পরে সরকারের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি যদি ধরেন, সেটা হলো যে ওনার একেবারে খুব কাছাকাছি ওনার ডেপুটি বা প্রেস সেক্রেটারি আছেন, সবসময় ওনার সাথে থাকেন, এরকম তাকে ধরে নেওয়া হয় তিনি 9 জুয়েলসের মধ্যে একজন। 7 নম্বর, আমি ভদ্রলোকের নাম এখন মনে করতে পারতেছি না। এরপর মীর শাহে আলম, তাকে মনে করা হয় 9 জুয়েলসের অন্যতম কুশীলব। আর হলো সালাউদ্দিন সাহেব। তো এই যে 9 জন ব্যক্তি আমি বললাম, এই 9 জন ব্যক্তি দেখবেন যে জলে, স্থলে, অন্তরিক্ষে যারা সবসময় তারেক রহমান সাহেবের রিপ্রেজেন্ট করেন, তার পক্ষে কথা বলেন, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন এবং প্রতিপক্ষর বিরুদ্ধে যুদ্ধ, লড়াই, সংগ্রাম করতে সাহায্য করেন। তো এই 9 জুয়েলসের যে সফলতা, এই সফলতার দ্বারা এখনো পর্যন্ত গত 6 মাসে সরকার ওই যে একটা ঐতিহাসিকভাবে শেখ হাসিনার কাছ থেকে যে একটা লড়র ভড়র মার্কা একটা দেশ পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এটাকে আবার লর্ডর ভর্ডর টু দি পাওয়ার স্কোয়ার, বা মানে ওই যে আসেন a + b হোল স্কোয়ার, তো লর্ডর ভর্ডর হোল স্কোয়ার, লর্ডর প্লাস ভর্ডর হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার করে তিনি রেখে গেছেন এবং সেটা তারেক রহমান সাহেব গ্রহণ করেছেন। এখন তিনি এবং তার এই যে 9 জুয়েলস, তারা গত 6 মাসে এই লর্ডর প্লাস ভর্ডর হোল স্কোয়ার এটাকে কিউব করেছেন নাকি এটাকে রুট ওভার করেছেন, এটাকে কি কিউবের পরিবর্তে আরও বেশি করেছেন, এটা আপনারা সিদ্ধান্ত নেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো রাষ্ট্র কিভাবে চলছে আমরা কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। রাষ্ট্র কিভাবে চলবে এই ব্যাপারে আমরা কোনো আশাবাদী, কোনো রকম চিন্তা চেতনা, স্বপ্ন আমাদের মধ্যে নেই। এই সরকার আসলে কতদিন টিকবে, এরকম প্রশ্ন যদি আপনি মানুষের কাছে শুনেন, আপনি একটি ইতিবাচক কথা আম জনতার কাছ থেকে, মানে যারা বিএনপির যারা কট্টরপন্থী লোকজন আছে, তারা তো সবসময় বলবে যে এই সরকার কিয়ামত পর্যন্ত চলুক, 2041 সাল পর্যন্ত চলুক, তারেক রহমান সাহেবের পরে জায়মা আসুন, জুবাইদা আসুন, তারা সবাই তাকে সমর্থন করবে। কিন্তু আপনি যদি একেবারে আম জনতা, যারা বিএনপি করে না, আওয়ামী লীগ করে না, জামাত করে না, তাদের কাছে জিজ্ঞাসা করেন, একটা সিঙ্গেল ভালো শব্দ গত 6 মাসে সরকারের ব্যাপারে আমজনতার কাছ থেকে আসেনি। তো কাজে আগে যে লডর ভডর, সেই লডর ভডরটা এখন আরও বেশি লডর ভডর হয়ে গেছে। একটা মানুষ বেঁচে থাকে তার স্বপ্ন নিয়ে আর তার স্মৃতি নিয়ে। আমরা যদি গত 17 বছরের স্মৃতি চিন্তা করি, শেখ হাসিনা জমানার 15 বছর, ডক্টর মোহাম্মদ ইউনূসের 2 বছর, এই 17 বছরের স্মৃতি, তার আগে 1/11-এর যে স্মৃতি, আমাদের কাছে এখনই মনে হচ্ছে 1/11টা আসলে আমাদের একটা সুখ স্বপ্ন ছিল। দুর্নীতি ছিল না, অনিয়ম ছিল না, সব কিছু মানে একেবারে টু দি পয়েন্টে। আপনি মঈনুদ্দিন ফখরুদ্দিনকে যতই গালাগালি করেন না কারণ, এখন আপনি যদি তাদের সেই সময় 2006 থেকে 2009 পর্যন্ত ওই সময়টাতে আপনি অ্যাডমিনিস্ট্রেশন দেখেন, ফাইন্যান্সিয়াল অবস্থা দেখেন, মানুষের ক্রয় ক্ষমতা দেখেন, সামাজিক অপরাধ দেখেন, সব কিছু মনে হবে ওই সময়টা জান্নাতের। এর বাইরে 2009 থেকে আজকের সময়টা পর্যন্ত টানা 17 বছর ধরে শুধু লডর ভডর লডর ভডর লডর ভডর হতেইছে। এর ফলে বলে না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আমাদের দেশের বেশিরভাগ মানুষের ঘর পুড়ে গেছে, কারো অফিস, কারো বাড়ি, কারো পরিবার, কারো ব্যবসা, কারো বাণিজ্য, কারো মস্তিষ্ক, কারো হৃদয়, কারো মন, কারো স্বপ্ন তছনছ হয়ে গেছে। ফলে এই জায়গা থেকে বের হওয়ার জন্য যে স্বপ্ন দরকার, ড্রিম দরকার, যে উদ্দীপনা দরকার, সেটা এই সরকার এখন পর্যন্ত তৈরি করতে পারছে না। সরকার ফ্যামিলি কার্ডের কথা বলছে, পুরনো লডর ভডর লক্কর ঝক্কর মার্কা যে বাসগুলো আছে সেগুলোতে গোলাপি রং লাগিয়ে মহিলাদের জন্য এরকম কয়েকটা বাস রাস্তায় নামানো হয়েছে।
তো এই জিনিসগুলো অনেকটা লিপস্টিক, অনেকটা কসমেটিক, মানে যাকে বলা হয় ডেভেলপমেন্টের মতো। এটা অন দ্য লং রানে কোনো মানুষকে স্বস্তি দিচ্ছে না। রাস্তাঘাটের বেশিরভাগ এলাকা বেশিরভাগ সময় ফ্রি থাকে। কখনো কখনো কোথাও দুঃসহ যানজট লেগে যায় ম্যানেজমেন্ট না থাকার কারণে। মানুষ কাজের জন্য হন্য হয়ে ঘুরছে। পুরো ইকোনমিটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সামান্য কিছু মানুষ, সেটা ঘুষ হোক, দুর্নীতি হোক, বা বড় বড় কর্পোরেট যে কাজগুলো হোক, তারা মানে দুই হাতে বস্তায় বস্তায় টাকা উপার্জন করছে, শেষ করতে পারছে না। এদের সংখ্যা লাখেও নয়, 10 লাখে। এরকম সারা বাংলাদেশে যদি ধরেন, এরকম লোকের সংখ্যা হাইয়েস্ট ধরেন 100-র মতো আছে। অনলি 100 কর্পোরেট হাউস ব্যক্তি যাদের কোনো রকম সমস্যা নেই। বাকি যারা আছে সবাই ডে বাই ডে ডেটোরিয়েট করছে। মধ্যবিত্ত শ্রেণীটা শেষ হয়ে যাচ্ছে। দরিদ্ররা ইমান বিক্রি করার মতো অবস্থা হয়ে গেছে। দেহ বিক্রি করার জন্য এখন নারী পুরুষ রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। তো এরকম একটা জায়গা থেকে যখন একটা মানুষ রিটার্ন করে, ইউটার্ন করে, সেক্ষেত্রে সম্ভব যখন সেখানে মানুষকে স্বপ্ন দেখাতে পারে। যেভাবে এখন রুয়ান্ডাতে পল কাগামে স্বপ্ন দেখিয়ে একটা গৃহযুদ্ধে বিধ্বস্ত জাতিকে ইউনাইটেড করে ফেলেছিলেন, যেভাবে রবার্ট মুগাবে জিম্বাবুয়েকে এইরকম বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা থেকে ইউনাইটেড করে ফেলেছিলেন, যেভাবে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে তিনি এবং থাবো এমবেকি যুগপৎভাবে দক্ষিণ আফ্রিকাকে আজকের পর্যায়ে নিয়ে এসেছিলেন। ইব্রাহিম তারোরে এই মুহূর্তে বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট, একটি একেবারে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাওয়া একটা দেশ, সেই দেশটিকে আজকের পর্যায়ে তিনি নিয়ে এসেছেন। একইভাবে আপনি যদি ইভেন উগান্ডার কথা চিন্তা করেন, সে ইউভেরি মুসোভেনি সেখানকার যে প্রেসিডেন্ট, সে 80-র দশক থেকে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি স্বপ্নের উপরে তিনি পুরো উগান্ডাবাসীকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, আর যা হোক না কেন সেখানে অশান্তি নেই, সেখানে ম্যানিপুলেশন নেই, সেখানে মানে যাকে বলা হয় 2 নম্বরই কোনো জিনিস নেই। উগান্ডা, ওনার একটা বক্তব্য শুনতেছিলাম। তো সে যখন জাপান গেল, সেখানে গিয়ে বলল যে দেখলো যে কোবে বিফ, জাপানের যে কোবে বিফ, সেগুলো 1 কেজি কোবে বিফ বিক্রি হচ্ছে $1000। তো সে খুব আশ্চর্য হয়ে গেল যে আমাদের দেশে 1 কেজি বিফ যেখানে $2, অনলি $2, তো সেখানে $1000 হয় কেন? তো বলা হলো যে এটাকে ঠান্ডা করে রাখা হয়, এসি করে রাখা হয়, এদের হাত পা মানে মাসাজ করা হয়, তারপরে এদেরকে বিশেষ খাবার খাওয়ানো হয়, এদেরকে মদ খাওয়ানো হয়, ইত্যাদি ইত্যাদি। এই জন্য এদের মাংসের দাম অনেক ভ্যালু হয়ে যায়। তো মুসলিম বললেন যে জাপানিদেরকে আমার বুদ্ধিমান মনে হতো, কিন্তু এই গরু পালন করে আর এই গরু খায়, এরপর থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমার আর জাপান যাওয়ার দরকার নেই, আমি আমার দেশেই থাকবো, আমার $2 গরুই আমার জন্য অনেক ভালো। ইটস এ প্রেসিডেন্সিয়াল ল্যাঙ্গুয়েজ। তো এইরকম যখন আপনার ব্যক্তিত্ব থাকে, আপনার সাথে জেনারেলসরা থাকে, জুয়েলসরা থাকে, তখন আপনি যে কোনো লডর বডর অবস্থায় আপনি ভালো করতে পারেন। তা আমাদের এখন যে অবস্থা হয়ে গেছে, লডর প্লাস ভডর টু দি পাওয়ার স্কোয়ারের যে ফর্মুলাটা নিয়ে সরকার শুরু করেছে, তার সঙ্গে তার যে 9 জন জুয়েলস আছে, অন্যান্য যে সমস্ত জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি এই সরকারের সঙ্গে যুক্ত হয়েছে, সবাই মিলে এই গত 6 মাসের লডর ভডর কোন পর্যায়ে রেখেছে, এটা আপনারাই সিদ্ধান্ত নিন। আর এইভাবে যদি চলতে থাকে, তাহলে সরকার আগামী 5 বছর কিভাবে চলবে, কিংবা আরও 10 বছর সরকার প্ল্যান দিয়েছে যে আগামী 10 বছরের মধ্যে তারা সব সমস্যার সমাধান করে ফেলবে, বিদ্যুৎ গ্যাস সমস্যা আগামী 2 বছরের মধ্যে সমস্যার সমাধান করে ফেলবে। এই জিনিসগুলো আসলে কতটা পারবে কি পারবে না, এটা আপনারাই সিদ্ধান্ত নিন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।